আচ্ছা সবাই একটু বইটা বার কর। আমরা এটা আবার এই কথা না পেছনে কথা বলছি, বইটা বার কর। আমরা এটা আবার প্রথম থেকে পড়বো, কারণ আমি কিছু আর্টিকেল, কিছু তথ্য আমি আবার বার করেছি, সেটা আমি দিয়ে দিই, ঠিক আছে? এই যে কবিতাটার নাম আমরা পড়েছি, তাই আমরা জানি নাম কি, দ্য সেকেন্ড কামিং। লিখেছেন কে? উইলিয়াম ইয়েটস বাটলার। ইনি কোথাকার লেখক? আইরিশ বা আয়ারল্যান্ডের লেখক বা আইরিশ পোয়েট, তাই তো? এনার জন্ম হয়েছিল কত সালে? 1865 টু 1939 সালে। এইটুকু আমরা এনার সম্বন্ধে জেনেছিলাম। ইনি একজন মডার্ন যুগের লেখক। আমরা এটা জেনেছিলাম। আর একটা এনার সম্বন্ধে জেনেছিলাম, ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন কত সালে? 1923 সালে। কি পান? নোবেল প্রাইজ পান, তাই তো? আমরা এনার সম্বন্ধে জেনেছিলাম। কবিতা সম্বন্ধে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং। এর যে ফার্স্ট নাম ছিল, ফার্স্ট নামটা কি ছিল? দ্য সেকেন্ড। এর যে প্রথম নাম ছিল সেটা ছিল দ্য সেকেন্ড বার্ড। দ্য সেকেন্ড বার্ড এর প্রথম নাম ছিল। এই যে কবিতাটা, এটা লেখা হয়েছিল তোমার 1919 সালে, পাবলিশ হয়েছিল 1920 সালে। কোন সংবাদপত্রে? দা ডায়াল নামক সংবাদপত্রে এটা পাবলিশ হয়েছিল। এইটুকু আমরা বলেছিলাম, আমরা এইটুকু জানি। আমরা আরো যেটুকু জানি সেটা হচ্ছে এই কবিতাটা কানেক্টেড কার সাথে? এই কবিতাটা কানেক্টেড কার সাথে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের সাথে কানেক্টেড, তাই না? শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধের সাথেই কানেক্টেড, মাত্র ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে কানেক্টেড নয়। এইটা একই সাথে আইরিশের বা আয়ারল্যান্ডের স্বাধীনতা যুদ্ধের সঙ্গেও কানেক্টেড। স্বাধীনতা যুদ্ধের সঙ্গেও কানেক্টেড। এই স্বাধীনতা যুদ্ধ কখনোই প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 সালের পরপরই আইরিশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। এই সময় একটা কানেক্টেড, আরো একটা কানেক্টেড, সেটা একটা মহামারীর সাথে। এই আমাদের করোনা মহামারীর নাম শুনেছিস তো? করোনার আগে 100 বছর আগে একটা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, একটা কি বলবো, বায়ুবাহিত রোগ এসেছিল, যেটাকে মহামারী আকার ধারণ করেছিল। সেটা হচ্ছে তোমার 1919 টু 20 সালে এই মহামারীটা ধারণ করেছিল। এই মহামারীর সঙ্গেও এই কবিতাটা অনেকটাই কানেক্টেড আছে। এইটুকু আমরা, এই দুটো টপিক আমরা বলিনি। আমরা কি কি বলেছিলাম? এই কবিতাটা কানেক্টেড ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সাথে। আজকের আমরা দুটো পয়েন্ট দিলাম, সে দুটো পয়েন্ট হচ্ছে, একটা, এই কবিতাটা আইরিশের যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ, যে যুদ্ধটাকে বলা হয় স্টার রাইজিং। কি বলা হয়? স্টার রাইজিং বলা হয়। যে যুদ্ধটাকে স্টার রাইজিং বলা হয়, এই যুদ্ধের সঙ্গে এই কবিতাটা কানেক্টেড। আরো 1919-20 বা 1918-19, শুধু 1919-20 বলবো না, এটা হতে পারে 1918 বা 1919 এই সালে, বা এই সালে যে কোনো একটা, হ্যাঁ এটা তোর কি বলে, তর্কের খাতিরে যে কোনো একটা হবে। এই সালে একটা মহামারী রোগ ধারণ করে, সে মহামারীর সঙ্গেও কবিতাটা আমার সম্পর্ক যুক্ত। ক্লিয়ার? এই কবিতাটা রাইম স্কিম কি বলেছিলাম আমি? রাইম স্কিম ফ্রি ভার্স, এটা আমি বলেছিলাম। এই কবিতার থিম কি? থিম হচ্ছে যিশু খ্রিস্টের, জেসাস খ্রিস্টের আগমন। জেসাস খ্রিস্টের আগমন। আমি এই কথাটাও আগের দিন বলেছিলাম, শুধু আজকের আমি দুটো জিনিস অ্যাড করলাম। সেটা হচ্ছে এইটা একটা তোমার স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই যুদ্ধটাকে বলা হয় স্টার রাইজিং। আর একটা আছে মহামারী, সেটা হচ্ছে 1918
বা 1919 সালে হয়েছিল, সেই মহামারীর সঙ্গে কবিতাটা কানেক্টেড। ক্লিয়ার? এই কবিতাটা আগের দিন আমি থিম বলেছিলাম যে ওই সময় চারিদিকে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। কবি বা সে সময় ভালো মানুষেরা তারা তাদের ভরসা আশা সব ছেড়ে দিয়ে কিছু জিনিস ভগবানের উপর আমরা ছেড়ে দেই না, যেমন আমরা বলি না যা হবে দেখা যাবে, যা হবে তাই হোক, যা হওয়ার তাই হোক, বলি না? তো সেই সময় লেখক তিনি ঠিক এইটাই ভাবছেন যে অরাজকতা যে সৃষ্টি হয়েছে, যে অরাজকতা চলছে, এর আটকানোর ক্ষমতা কারণ নেই যদি না স্বয়ং ভগবান আবার এই পৃথিবীতে আগমন করে। ওদের ভগবান বলতে যেহেতু খ্রিস্টান অনুকরণে লেখা বা খ্রিস্টান মতে লেখা, ওদের ভগবান বলতে জেসাস খ্রিস্ট। জেসাস খ্রিস্টের আগমনের কথা ভেবে তিনি এই কবিতাটা সেই সময় লিখেছিলেন। বোঝা গেল কবিতাটা? আমি আবার প্রথম থেকে লাইন বাই লাইন পড়ছি, দেখো। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দা, বল কি হবে? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দা ওয়াইডেনিং জায়ার। এটা আমি কি বলেছিলাম? টার্নিং অ্যান্ড টার্নিং মানে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরতে ঘুরতে বৃহৎ আকার নিয়ে ফেলেছে। ওয়াইডেনিং জায়ার মানে একটা বলয় আকার নিয়ে ফেলেছে ঘুরতে ঘুরতে। দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন মানে বাজ পাখি, ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার শুনছে না আর বাজ পাখি শিকারীদের, যারা বাজ পাখি ধরে। অর্থাৎ এখানে বলা হয়েছে ফ্যালকন বলতে আমরা মানুষ, আর ফ্যালকনার বলতে গড। আর একটা বলা হতে পারে ফ্যালকনার বলতে সরকারকে বলা হয়েছে, যে তারা আর সরকারের কথা শুনছে না বা তারা আর ভগবানের কথা শুনছে না। এই কবিতাটা যখন আমি পড়বো, তোর একটু চোখ বন্ধ করে বাংলাদেশে রিসেন্ট স্বাধীনতা যুদ্ধের কথা মনে করবি, তাহলে দেখবি পুরো কবিতাটা তোদের কাছে ইজি লাগছে ব্যাপারটা। ক্লিয়ার? আচ্ছা, থিংস ফল অ্যাপার্ট, চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার বলতে কেন্দ্রকে আর ধরা, বা দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না। কেন্দ্র মিনস আমি দুটো বলেছিলাম, একটা কেন্দ্র সরকার বা আমাদের সরকার, আর একটা বলেছিলাম যে গড, ঈশ্বর। ঈশ্বর এদেরকে আর ধরে রাখতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার মানে অনলি, শুধুমাত্র, অ্যানার্কি মানে অরাজকতা, ইজ লুজ ছড়িয়ে ছিটিয়ে আছে, আপন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব ধরে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজ, বলে চারিদিকে যেন রক্তের স্রোত বয়ে যাচ্ছে। অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ গ্রাউন্ড, এবং প্রত্যেকটা জায়গায় যেন নিষ্পাপ মানুষেরা ডুবে যাচ্ছে, নিষ্পাপ মানুষেরা হারিয়ে যাচ্ছে। দ্য বেস্ট, এখানে বেস্ট বলতে আমি বলেছিলাম গুড পিপল, ভালো লোকজন। ভালো লোকজনেরা ল্যাক অল কনভিকশন, তাদের আত্মবিশ্বাসকে হারাচ্ছে, তাদের কনফিডেন্সকে হারাচ্ছে। হোয়াইল দ্য ওয়ার্স, যেখানে খারাপ মানুষেরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, উৎসাহের সাথে, প্যাশনেট মানে উৎসাহের সাথে, ইন্টেন্সিটি মানে কি বলছিলাম? তীব্র, তীব্র উৎসাহের সাথে তারা তাদের কাজ করে যাচ্ছে। প্রথম প্যারাটা আমরা আগের দিনও পড়েছিলাম, আমরা আজকেও পড়লাম। আমরা সেকেন্ড প্যারায় আসি বা লাস্ট প্যারা। শিওরলি, নিশ্চিতভাবে, সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। রিভিলেশন মানে হচ্ছে কিছু নতুন প্রকাশ বা নতুনের কিছু প্রকাশ, লিখে নেবে, নতুন কিছু প্রকাশ। ইজ অ্যাট হ্যান্ড, তারা অ্যাট হ্যান্ড মানে হচ্ছে খুবই নিকটে। এখানে নিকটে বলতে পারো, বা অ্যাট হ্যান্ড মানে তুমি বলতে পারো অ্যাভেলেবেল বা উপলব্ধ। কিছু নতুন প্রকাশ এখানে ঘটতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, বলছে অবশ্যই, নিশ্চিতভাবে এই দ্বিতীয়বার আসা অর্থাৎ দ্বিতীয় জন্ম আবার নিকটে হতে চলেছে, মানে দ্বিতীয় আগমন আবার আসতে চলেছে। দ্য সেকেন্ড কামিং, আবার আগমন, সেকেন্ড, দ্বিতীয়বার আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই সমস্ত শব্দ যখন কষ্ট করে আমার মুখ থেকে বার হচ্ছে, যখন বার হয়, when a vast image, তখন একটা বৃহৎ ছবি, আউট অফ, বিশাল আকারে, স্পিটিচার্জ মুন্ডি, অর্থাৎ হচ্ছে এখানে স্পিনিক্স নাম শুনেছিস? স্পিনিক্স সে ক্লাস 7-এ পড়েছিলাম, সেই ঈশানের একটা গল্প, সেই মরুভূমি দিয়ে যাচ্ছে,
একটি স্পিনিক্স, লায়নের বডি, মানুষের হেড, এটাকে বলা হয়, হ্যাঁ বল, 6 না 7 আছে না, ওটাকেই বলা হয় স্পিটিচাস মুন্ডি। ওই একটা মুন্ডি, যার ওই একটা স্পিনিক্স, যার মাথাটা, যার বডিটা লায়নের মতো এবং মাথাটা মানুষের মতো, তার একটা ছবি আমার চোখের সামনে ভেসে উঠছে। ট্রাভেলস মাই সাইট, বলছে এই সমস্ত কারণে আমার দৃষ্টি অস্থির হয়ে পড়েছে। সামহোয়ার, কিছু কিছু জায়গায়, ইন স্যান্ডস অফ দ্য ডিজার্টস, ইন স্যান্ডস অফ দ্য ডিজার্টস মানে সামহোয়ার কিছু কিছু জায়গায়, ওই মরুভূমিতে, ওই ডিজার্টে, অর্থাৎ জনমানবহীন এলাকায়, এ শেপ উইথ লায়ন বডি, দেখে এখানে বলে দিচ্ছে একটা শেপ, একটা কি বলবো, আকার, উইথ লায়ন বডি, সিংহের দেহের, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, একটা মানুষের মাথা, গেজ ব্লান্ট, তার দৃষ্টিটা যেন কি হীন, তার দৃষ্টিটা হীন, তার দৃষ্টিতে কোনো মায়া নেই, অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং সে হচ্ছে সূর্যের মতো দয়াহীন। কার কথা বলছে এখানে? স্পিনিক্সের কথা বলা হচ্ছে। যে স্পিনিক্স, আমি দেখতে পাচ্ছি স্পিনিক্স আসবে, যার চোখে কোনো মায়া পাচ্ছি না, যার কোনো দয়া পাচ্ছি না, ঠিক সূর্যের আলোর প্রখর তাপের মতো। সে যেন আমাদেরকে একদম ঝলসাতে এসছে, সে যেন আমাদের এই অরাজকতাকে শেষ করতে এসছে। ইজ মুভিং ইটস স্লো থাই, সে আস্তে আস্তে এগোচ্ছে একদম ধীর গতিতে, হোয়াইল অল অ্যাবাউট ইট, একদম তার চারপাশে, রিল, রিল মানে বুঝিস তো মাসুরা, কই রিল মানে বুঝিস? রিল মানে হ্যালো গাইস, হ্যাঁ, রিল মানে হ্যালো গাইস না, রিল মানে ঘোড়া, রিল মানে ঘুরছে, রিল ঘুরছে শ্যাডো অফ দ্য ইন্ডিগন্যান্ট ডিজার্ট বার্ডস, তার চারপাশে যেন ঘুরছে একটা ছায়া। কার ছায়া? ওই মরুভূমি রাগী পাখিদের ছায়া, তার চারপাশে ঘুরছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, হচ্ছে আবারও অন্ধকার নেমে আসছে। বাট, কিন্তু, নাও আই নো, আমি এখন জানি। এই সমস্ত দেখে লেখক বলছেন, এবার উনি কিছু একটা বুঝতে পেরেছেন, যে এই সমস্ত কিছু দেখে, এই সমস্ত কল্পনা করে আমি এইটুকু জানতে পেরেছি বা বুঝতে পারছি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, যে 20 সেঞ্চুরি, 20 সেঞ্চুরি মানে 20 শতক, অর্থাৎ 2000 বছর অফ স্টোনি স্লিপ মানে লিখে নে একদম নির্ঝুম ঘুম, গভীর ঘুম, 2000 বছর এই যে গভীর ঘুমে শুয়ে আছে। অর্থাৎ এখানে দুটো কথা বলা হবে তোমার, এই যে দুটো ঘুমটা হচ্ছে একটা মানুষের, যারা এখনো শান্তিপূর্ণভাবে ছিল, আবার একটা বলতে পারে এটা ভগবানের, যে যীশু খ্রিস্ট যখন চলে গিয়েছিল দুনিয়া ছেড়ে, পৃথিবীতে, এই সরি দুনিয়া ছেড়ে আকাশে চলে গিয়েছিল, তখন একটা শান্তির ঘুম ঘুমিয়েছিলেন তিনি, যে এখানে আর কোনো ঝামেলা হবে না। কিন্তু আবারও যখন 2000 বছর পরে ঝামেলা শুরু হচ্ছে, তার এই ঘুমটা ব্যাঘাত ঘটছে। কার দ্বারা? ওয়ার ভেক্সড, ভেক্সড মানে বিরক্ত, তার এই ঘুমটা বিরক্ত হয়েছে টু নাইটমেয়ার, একটা দুঃস্বপ্নে, বাই দ্য রকিং ক্রাডেল, একটা দোলয়মান দোলনার দ্বারা। এই যে দোলয়মান দোলনা বা দুলতে থাকা দোলনা, অর্থাৎ বলা হচ্ছে এখানে দুটো কথা, যে মানুষজন দুলছে, ঝামেলা করছে, অরাজকতা সৃষ্টি করছে, তার জন্য তার ঘুম ভেঙেছে। ক্লিয়ার? আর একটা বলা হচ্ছে এই সমস্ত জিনিস হচ্ছে, এই সমস্ত কারণে যীশু খ্রিস্ট আবার জন্ম নিচ্ছে একটা বাচ্চা রূপে, যে বাচ্চা একটা দোলনায় দোল খাচ্ছে। বাচ্চারা দোলনায় দোল খায়, তো সেই কথাও এখানে বলা হয়েছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং কি কর্কশ একটা জন্তু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত এসেই গেল। তো কি একটা জন্তু, কার কথা বলা হয়েছে বলতো? স্পিনিক্সের কথা বলা হয়েছে, যার বডিটা সিংহের মতো আর মাথাটা মানুষের মুখ। ওই কর্কশ জন্তু সে মনে হয় আবার চলে এসছে, অ্যাট লাস্ট আবার এসেছে, ক্লাউসেস টুয়ার্ডস, ধীরে ধীরে যাচ্ছে, বেথলেম টু বি বর্ন, ঠিক যেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল। এই যে বেথলেম, বেথলেম হচ্ছে যীশু খ্রিস্টর জন্মস্থান, যেখানে যীশু খ্রিস্ট আবার জন্মগ্রহণ করেছিল, হয়তো সেখানে এই কর্কশ পশুটা সে ধীরে ধীরে যাচ্ছে,
আবার এই অরাজকতা শেষ করার জন্য, আবার এই কি বলবো দাঙ্গা বন্ধ করার জন্য। ঠিক এই কবিতাটাই আমি একটা গানের লাইন লিখে নিয়েছি তোদের জন্য। এই কবিতাটা একটা গান যদি মনে করিস, সেই গানটা দেখবি এই কবিতার সঙ্গে বিশাল সম্পর্কযুক্ত। নচিকেতার একটা গান আছে, গানটা হচ্ছে, আমি বলবো গলা আমার ভালো না, হ্যাঁ মানে আমার গানের সুরে যেন ভাবিস না যে অরিজিৎ সিং চলে এসছে কোথা থেকে হঠাৎ করে। হ্যাঁ, আমি অরিজিৎ সিং এর অও না, আবার নচিকেতার নও না, মানে গানটার সাথে কবিতাটার অনেক মিল আছে বলে আমি খুঁজে খুঁজে এনেছি। গানটা হচ্ছে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। এই গানের সঙ্গে এই কবিতার ভীষণ মিল আছে, তাই না?